পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদে আঙ্গুল ফুলে কলা গাছ। ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। 16 বছরের গুমের ঘটনা তদন্তে কমিশন, প্রতিবেদন দিতে হবে 45 দিনের মধ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার, নির্বাচন কমিশনের দায় মুক্তির বিরুদ্ধে রুল। বন্যায় 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখেরও বেশি মানুষ, যাচ্ছে চাহিদা মতো ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। যেন প্রাইমারি না শেষ করেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আল আরাফাতের উত্থানটা এমনই। দলের প্রাথমিক সদস্যও ছিলেন না, তারপরও পদ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। দলের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার। কামিয়েছেন হাজার কোটি টাকা। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। জায়গায় না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ, তবে পয়সা বানানোর ঝানু খেলোয়াড় তিনি। দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি। দেওয়া ড্রাগ, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা, তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয়ও। আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। মোহাম্মদ আলী আরাফাত উনি রাজনীতি কবে আসছেন এটা আমি জানি না। হঠাৎ করে এই যে পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন। মাঝে মধ্যে টক শোতে 2-1 দিন দেখি নাই তা ঠিক না, দেখেছি। আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে, এক রোখা এবং এক চোখা। তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন। শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা। আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা। এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতিটা দখল করছে। আজকে জয়েন করছে, কালকে এসে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাঁদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে। চলতি বছরের 7 জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উনি তো রাজনীতির যোগ্য না, উনি কি বলে নিজে জানে না। সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না। এর আগে 2023 সালের 17 জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা 17 আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন। ওই নির্বাচনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম। আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার 17 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত। বিশ্লেষকরা বলছেন জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
ব্যবসায়ী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইনুকে আদালতে আনার সময় ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধরা। এদিকে আদাবর থানায় পোশাক শ্রমিক হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে আরও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে নেয়ার পথে বিক্ষুব্ধরা তাদের লক্ষ্য করে পানির বোতল, জুতা, ডিম সহ বিভিন্ন দ্রব্য ছুঁড়ে মারে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার হাসানুল হক ইনুকে 7 দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা হাসানুল হক ইনু 2008, 2014 ও 2019 সালে কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য ছিলেন। তাকে তথ্যমন্ত্রীও করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটকের খবরে উল্লাস করছেন তার নিজ এলাকার মানুষ। ছবিতে আগুন দিয়ে মিছিলে মিছিলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইনুর শাস্তির দাবির পাশাপাশি তার দোসরদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের রাজনীতিতে আলোচিত নাম জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের দয়ায় নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে টানা 3 বার সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন 2 দফায় তথ্যমন্ত্রীর দায়িত্বে। সবশেষ 7 জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে। সোমবার ইনুর আটকের খবরে আনন্দ প্রকাশ করেছেন জেলার মানুষ। সন্ধ্যায় মিছিল করে মানুষ আগুন দিতে থাকে ইনুর ছবিতে। এলাকাবাসী বলছে এমপি মন্ত্রী হয়েও এলাকায় কোনো কাজ করেননি ইনু। জড়িত ছিলেন কেবল খুন খারাপির সঙ্গে। তার অত্যাচারে সব সময় ভীতু সন্ত্রস্ত থাকতেন সাধারণ মানুষ। তার কৃতিকর্মের ফল এইগুলা। আমাদের 15 বছরের শাসনামলে উনি উন্নয়নের নামে বলতে কিছুই করেনি। সাধারণ জনগণের কোনো উন্নয়ন আসেনি। 15 বছরে ইনুর ডান হাত হিসেবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেছেন জেলা জাসদ সভাপতি আব্দুল আলিম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা। এই হাসানুল হক ইনুর গণবাহিনী এবং মানুষের পর অত্যাচার করেছে। এই দলের গরমে এবং দলের প্রভাব খাটা বহুত টাকার মালিক। এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকা তাদের কোনো বাইরের কোনো ইনকাম সোর্স নাই, তাদের কোনো বাইরে কোনো ছেলে বিদেশে নাই, তারা কোনো চাকরি বাকরিও করে না, তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। বিএনপি নেতারা বলছেন হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদেরও। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভেড়ামারার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। লুটপাট করে গরিবের হক মেরে ও স্কুল কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদে মালিক হয়েছেন ইনু। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 16 বছর ধরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হওয়া গুমের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের এক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, বিচারপতি নূর খান, বিচারপতি নাবিলা ইদ্রিস ও বিচারপতি সাজ্জাদ হোসেন। কমিটিকে আগামী 45 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশজুড়ে হত্যাকাণ্ড সহ নৃশংস ঘটনার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ।
সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বোরি মুঙ্গুভেন এই মন্তব্য করেন। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ যেন শীর্ষে থাকে সে ব্যাপারে সহায়তা চান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from the students, from the young people, and we all want to support Bangladesh, the people of Bangladesh in the best way possible going forward. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি 1 সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিতে পারে না, সেক্ষেত্রে তাদের বিচার আইন অনুযায়ী হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সমুন্নত রাখতে চায় সরকার, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই। ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না, মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দায়মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2014 সালে জাতীয় নির্বাচনের 2 বছর আগে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা নির্বাচন। রকিবের মেয়াদ শেষে দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে 2018 সালে অনুষ্ঠিত হয় আরেকটি নির্বাচন। দুটি নির্বাচনই দেশ বিদেশে সমালোচনার জন্ম দেয়। এরপর 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে দেয়া দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 10 জন আইনজীবী। রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নির্বাচন কমিশন নিয়োগের আইনের ধারা 9 এর মাধ্যমে কোনো নির্বাচন কমিশনারের নিয়োগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতাও খর্ব করা হয়েছে, যা সংবিধানের 26, 27 ও 31 অনুচ্ছেদ এবং ক্ষমতার পৃথকীকরণ নীতি ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে তাদের অধীনে হওয়া দুটি নির্বাচনের বিষয়েও আইনি প্রশ্ন উঠবে। যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মুন্সিনামা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই 5ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি
তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। রুলের চূড়ান্ত শুনানিতে এই বিষয়ে আরও যুক্তি তুলে ধরা হবে বলে জানান আইনজীবী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও সহিংসতার তদন্তে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রেজুলেশন পাশের পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 9 সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের 57তম অধিবেশনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করে স্বাধীন তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশকে একটি রেজুলেশন পাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া এক চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করার উচিত বলেও উল্লেখ করা হয়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তের আহ্বান জানায় সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানবাধিকার আইন সংশোধনেও জোর দেন হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ জেনেভার উপপরিচালক লুসি ম্যাককার্নান। বন্যার পানি কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ, বিজিবি, বিমান, কোস্টগার্ড সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। তবে রয়ে গেছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। জুড়ি নদী ছাড়া জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে। ভবানীপুর এলাকায় জুড়ি নদীর পানি বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অসংখ্য মানুষ। জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের। পানি উঠে গেছে, রাঁধতে পারি না, খাইতে পারি না। ঘর বাড়ি তলায় গেছে, তাই চলাফেরার কোনো কায়দা নাই, রাত্রে ঘুম পড়া যাচ্ছে না। ফেনীতে আক্রান্ত 8 লাখ মানুষ। ইতোমধ্যে 1,50,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ, বিজিবি, বিমান ও কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় থেকে নগদ 40 লাখ টাকা ও 2000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞায়। আমার বাড়ি এখনো টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। নোয়াখালীর 8 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন 1,82,000 মানুষ। অতিরিক্ত পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার গেট। দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে গত 3 দিনে সাপে কেটেছে 63 জনকে। ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 118 জন। 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে একটা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি শেষ, আমার গরম হয়ে গেছে। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মোংলা বন্দরে অবস্থান করা 8টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। কুমিল্লায় ত্রাণ সামগ্রী পর্যাপ্ত থাকলেও যোগাযোগ ব্যবস্থার জন্য দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। চিকিৎসা দিচ্ছে 225টি মেডিকেল টিম। জেলা প্রশাসন থেকে 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক দিক থেকে আমরা পারতে ছিলাম না, এখন বাধ্য হয়ে আমরা এখান থেকে উদ্ধার হয়ে চলে যাচ্ছি। এদিকে রাজশাহীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যায় এ পর্যন্ত 27 জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত 1/2 কোটিরও বেশি মানুষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় এমন তথ্য। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন, দুর্গত অঞ্চলে চাহিদা মতো ত্রাণ পৌঁছানো হচ্ছে। এদিকে বন্যাকে আকস্মিক বললে ভুল হবে জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি তদন্তের দাবি জানান। তৌহিদুর রহমানের রিপোর্ট। বন্যা কবলিত দেশের দক্ষিণ, পূর্ব ও পূর্বাঞ্চলের 11 জেলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। শুরুর দিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হলেও এখন পৌঁছানো যাচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকে আজম। দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। প্রশ্ন তোলেন আকস্মিক বন্যা কিনা তা নিয়েও। প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। টিএসসিতে গত 6 দিনে গতকাল রাত 11টা পর্যন্ত আমাদের নগদ কালেকশন, যেটা বুথের মাধ্যমে হচ্ছে, সেটি হচ্ছে 5,73,99,690 টাকা। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ত্রাণ বিতরণ দরকার বলছেন সেনা কর্মকর্তারা। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এটা আমরাও চেষ্টা করছি যত সমন্বিতভাবে এটা করা যায়। বন্যায় সশস্ত্র বাহিনীর 2200 জন সদস্য নিয়োজিত আছে। যেখানে আমাদের হেলি ড্রপ করতে হেলি ড্রপ করছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এদিকে বন্যার্তদের সহায়তার জন্য দলমত নির্বিশেষে সকলকে মানুষের প্রতি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জানান, ক্ষমতায় গেলে সিটিজেন আর্মি করবে বিএনপি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব তুলে দিতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠিয়েছে বিএনপি। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক। বন্যার্তদের সহায়তায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ হোসেন। আপনাদের সবার সহযোগিতায় সেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টার কাজের পরিধি বাড়ালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিজের হাতে থাকা 4 মন্ত্রণালয়ের কাজে যুক্ত করলেন তাদের। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। হাসান আরিফের সাথে যুক্ত হয়েছে ভূমি মন্ত্রণালয়। আগের দায়িত্বের সাথে শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নে পরস্পরের সহযোগিতায় পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। পারস্পরিক সহযোগিতামূলক চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গঠনমূলক যৌথ কাজের প্রতিশ্রুতি দেন রাশিয়ান রাষ্ট্রদূত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ চলমান প্রকল্প সহযোগিতাও চালু রাখার বিষয়ে আলাপ হয় সাক্ষাতে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ।
এরপর বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আর্থসামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বন্যা দুর্গতদের সাহায্যে বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে একটি দুর্গত উপজেলার দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পাশাপাশি সরকার ও সশস্ত্র বাহিনীর ত্রাণ তৎপরতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি। টিএসসিতে ত্রাণ গ্রহণ ও দুর্গত এলাকায় পৌঁছানোর কার্যক্রম সমন্বয়কালে তিনি বলেন, 4 জেলায় 400-এরও বেশি ইউনিয়নে ত্রাণ সহযোগিতা প্রয়োজন। টিএসসি ত্রাণ কার্যক্রম থেকে আপাতত প্রতিদিন একটি করে ত্রাণের ট্রাক যাচ্ছে দুর্গত এলাকায়। তবে ছাত্র সমাজের পক্ষে একা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না। সিরাজগঞ্জের ইনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর ও 13 পুলিশ নিহতের ঘটনায় 6000 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বেলকুচির ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে 5 থেকে 6000 জনকে অজ্ঞাত আসামি করে থানার মামলা করা হয়েছে। এসআই আব্দুল মালিক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুপুরে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে এ কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। নিখোঁজদের এখনও কোনো তালিকা হয়নি জানিয়ে জেলা প্রশাসক জানান, আগুন পুরোপুরি নেভানোর পরই জানা যাবে কোনো হতাহতের ঘটনা আদৌ ঘটেছে কিনা। এদিকে পুড়ে যাওয়া 6তলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার ভাঙনের কবলে 2 ইউনিয়নের 5 গ্রাম। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন বিপুল ফসলি জমি। পদ্মা গ্রাস করেছে দৌলতদিয়ার পাকা রাস্তাটিও। নতুন করে ভাঙন আতঙ্কে নদীপাড়ের 2 শতাধিক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধো। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মায় বেড়েছে পানি, প্রবল হয়েছে স্রোত। সেই স্রোতের তোড়ে ভাঙছে রাজবাড়ীর গোয়ালন্দের নদী পার। জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার 65 কিলোমিটার এলাকা নদীবেষ্টিত। প্রতি বছরই নদীতে পানি বৃদ্ধি ও কমার সময়ই ভাঙন দেখা দেয়। গত 2 সপ্তাহ ধরে নদীতে বাড়ছে পানি। সেই সাথে গোয়ালন্দের ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী ফসলি জমি যাচ্ছে নদীগর্ভে। ভেঙেছে দৌলতদিয়া পাকা রাস্তাটিও। পদ্মার স্রোত এতই তীব্র যে জিওব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এতে নদীগর্ভে হারিয়ে যাওয়ার সংখ্যায় তীরবর্তী 5 গ্রাম। ভাঙনের সংখ্যায় একমাত্র বেড়িবাঁধটিও। যেভাবে ভাঙা ধরেছে, মনে করেন আমাদের যা ফসল ছিল কিছুই আমরা পাইনি, বুঝছেন, সব নদী দিয়ে চলে গেছি। 3 ভাঙা দিয়ে এখানে এসে বাস করছি, এখানে ভাঙি ছিঁড়ে চলছে। এখানে কোন ভাবে আমরা থাকবো, কোন ভাবে ই করবো। এইখানে 300 মিটার হবে, এরকম 300 মিটার ভাঙে আছে। এটার যদি ব্যবস্থা না করা যায়, জিও ব্যাগ না ফালানো যায়, হয়তো এটার রোধ হবে না, হয়তো আমাদের বেড়িবাঁধও ভেঙে যেতে পারে। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, বরাদ্দ পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুতই শুরু হবে কাজ। দ্রুত গতিতে কিভাবে এই নদী ভাঙনটা রোধে সাময়িকভাবে হলে একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। ভাঙনের বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে তথ্য প্রেরণ করলে সে অনুযায়ী বাজেট বরাদ্দ পেলে ওই এলাকায় আমরা কাজ শুরু করব। ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা চান ভুক্তভোগীরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভাষাবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 84 বছর। 2016 সালে ভাষা ও সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 2022 সালে ভাষা গবেষণায় 21 পদক লাভ করেন। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রামের বাড়িতে আদিয়াবাদ ভাষা ও সাহিত্য কেন্দ্র গড়ে তোলেন তিনি। কবিতা, লোকসাহিত্য, গান, গল্প ও উপন্যাসও রচনা করেন তিনি। বুধবার গ্রামের বাড়ি নরসিংদীর আদিয়াবাদে দ্বিতীয় জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হল আরও 2 ব্যাংক। মঙ্গলবার গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পর্ষদে রয়েছেন আরও 4 জন স্বতন্ত্র পরিচালক। অন্যদিকে মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদের সবাই স্বতন্ত্র পরিচালক। এর আগে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদও পুনর্গঠন করা হয়। আর এরই মধ্যে দিয়ে এখন পর্যন্ত 4টি ব্যাংক বহুল বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হল। বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে 10 কোটি টাকা অনুদান প্রদান করবে ইসলামী ব্যাংক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আব্দুল জলিল, ডক্টর এম মাসুদ রহমান, আব্দুস সালাম, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। এর আগে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের 2 দিনের বেতনের 5 কোটি টাকা প্রদান করেন। খেলার সংবাদ। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া আশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তার বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা দরকার তা করবেন। মেয়েদের টি-20 বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় 20 ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপকে। 3 অক্টোবর শুরু, 20 অক্টোবর ফাইনাল। বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই, তবে কিছু ম্যাচের দিন তারিখ অদল বদল হয়েছে। আগের সূচিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল 9 অক্টোবরে, সেটি এখন হবে 10 অক্টোবর। মূলত কোনো ভেন্যুতে কোনো ম্যাচ হবে সেটি ঠিক করেছে আইসিসি। বিশ্বকাপের 23টি ম্যাচ হবে দুবাই ও শারজা, এই 2 শহরে। বাংলাদেশ সময়ে বিকেল 4টা ও রাত 8টায় শুরু হবে ম্যাচ। প্রথমবার অনূর্ধ্ব 20 পর্যায়ে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে কাল মাঠে নামছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ নেপাল। আয়োজক দল হওয়ায় কিছুটা এগিয়ে নেপাল, তবে মাঠের খেলায় তাদেরকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সর্বোচ্চ দিয়ে হলেও শিরোপা নিয়েই দেশে ফেরার পরিকল্পনা লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের দর্শক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 2:45টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। দেখে মনে হচ্ছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাল্লাহ। শিরোপা জেতার হুঙ্কার দিয়ে এবার দেশ ছেড়েছিল বাংলার যুবারা। নেপালে গিয়ে শুরুটাও ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয়, তবে দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে বসে মারুফুল হকের শিষ্যরা। আয়োজক নেপালের বিপক্ষে লড়াই করেও হেরে যায় 2-1 গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2019 ও 2022 সালের ফাইনাল হারের প্রতিশোধ ভালোভাবেই নেয় লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিষ্পত্তির ম্যাচে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ। তবে এবার গ্রুপ পর্বের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। যেহেতু ওই ম্যাচটা আমরা হেরেছিলাম, তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি, তাহলে এটা সম্ভব। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে।
ইনজুরিতে ছিটকে গেছেন মূল গোলরক্ষক শ্রাবণ, তবে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটায় ফিল আপ করতে আসছে, ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর জায়গাটায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। এদিকে ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চায় নেপাল, সেই সাথে গ্রুপ পর্বের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। দর্শকদেরও পুরো সমর্থন পাচ্ছে আয়োজকরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদে আঙ্গুল খুলে কলা গাছ। ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। 16 বছরের গুমের ঘটনা তদন্তে কমিশন, প্রতিবেদন দিতে হবে 45 দিনের মধ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার, নির্বাচন কমিশনের দায় মুক্তির বিরুদ্ধে রুল। বন্যায় 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখেরও বেশি মানুষ, যাচ্ছে চাহিদা মতো ত্রাণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।